আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদা সেনাপ্রধান ওয়াকার হাসিনার সাথে প্রতিনিয়ত ওয়াকারের কথা হয়। র এবং ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে ইয়েস স্যার নো স্যার ওয়াকার প্রতিদিন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাইরে একটা শ্যাডো গভর্নমেন্ট সে পিছন থেকে পরিচালনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং, সিকিউরিটি ব্রিফিং কোনো কিছু তাকে দেয়া হয় না। তার চারপাশে লিখে বানিয়ে রেখেছে কয়েকজন লোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে বসিয়ে রাখা হয়েছে ভারতীয় কিছু দালাল, ভারতীয় কতগুলা দালাল চক্র যারা ভারতের স্বার্থ রক্ষা করে, ভারতের কিছু দালাল চক্র যারা বাংলাদেশে এখনো অবস্থান করছে রয়ের হয়ে। রয়ের অনেক অনুচর এখনো ক্যান্টনমেন্টে বসবাস করে, রয়ের অনেক অনুচর এখনো সুপ্রিম কোর্টে বসবাস করে, রয়ের এখনো অনেক অনুচর পুলিশে চাকরি করে, রয়ের অনেক অনুচর এখনো বিজিবিতে চাকরি করে। এখন তারা চিন্তা করে রেখেছে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছি, আমাদের ভয়ের আর কিছু নাই, সব সমস্যা কেটে গেছে। পরিস্থিতিটা তাই, সব সমস্যা কেটে গেছে। পরিস্থিতিটাকে এভাবেই দেখানো হয়েছে। আগস্টের 1-2 তারিখ থেকে ভারতের সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের এই ওয়াকার এবং অন্য 2 বাহিনীর প্রধান 3 জনে মিলে তারা সলা পরামর্শ করেছে হাসিনাকে কিভাবে সেফ এক্সিট দিবে। সব আলাপ আলোচনা করে রেখেছে। অজিত দোভাল এর মধ্যে এসে হাসিনার সাথে কথা বলে সবকিছু কনফার্ম করে গেছে, সবকিছু সেট। ওখানে বন্দুক জাগানো, কেউ তাক করেছে, রেঞ্জে পড়েছে, সজীব ওয়াজেদ জয়কে বলেছে, যত কাহিনী আপনাদেরকে শোনানো হয়েছে। যে যত বড় সাংবাদিক যেখান থেকে যা কিছু বলেছে সব বোগাস, মিথ্যা কথা। প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান এটাকে নিয়ন্ত্রণ করেছে এবং যাওয়ার আগে ঠান্ডা মাথায় ওয়াকারকে বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এবং শেখ পরিবারের লোকজনের উপরে রোষানলে পড়ে গণহত্যাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। জেনারেল ওয়াকার তার যোগ্যতা দিয়ে ভারতের রয়ের সহযোগিতায় এই গণহত্যা না, আওয়ামী হত্যা এবং আওয়ামী লীগের সমর্থক যেসব আমলারা ছিল, চাকরিজীবীরা ছিল, প্রজাতন্ত্রের কর্মচারী যারা ছিল, তাদেরকে রক্ষা করার জন্য ওয়াকার সবকিছুই করেছে এবং সবকিছু করার পরে গত আগস্ট মাস থেকে আজকের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এভাবেই চালিয়ে এসছে। ভাবখানা এমনই ছিল, সেখানে ফারুকিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওখানে আওয়ামী লীগের লোকজনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, মতি মিয়া কান টান নেড়ে চেড়ে বসে, ডেইলি স্টারের মাহফুজানাম কান নেড়ে চেড়ে বসে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, সব কিছু প্ল্যান মতো হচ্ছে। ওয়াকার আসিফ নজরুলকে দিয়ে যেভাবে খুশি ওভাবে চালিয়ে নিচ্ছে। ওয়াকার রাষ্ট্রদূতের নিয়োগ দেয়, ওয়াকার রাষ্ট্রদূতদের নিয়োগ দেয়, ওয়াকার বিক্রম মিশ্রির সাথে সেনাভবনে গিয়ে কথা বলে, ওয়াকার রাশিয়ান অ্যাম্বাসেডরের সাথে কথা বলে, তার পিছনে আবার মুজিব শেখের ছবি রাখে। পরিস্থিতিটা কোথায় গেছে দর্শক বৃন্দ? সবকিছু নরমাল। এই 32 নম্বরের এই বাড়িটিকে আমি বলেছি অভিশপ্ত 32 নম্বর এবং ওই একই বাড়ি থেকে ষড়যন্ত্র করা হয়েছে যে বাংলাদেশের অস্তিত্বকে কি করে ভারতের হাতে তুলে দেয়া যায়। দর্শকবৃন্দ,
ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে গুম খুন কিভাবে করা যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে কিভাবে ঘাড় ধরে থাপ্পড় দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে, ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে হত্যা করা যায়। ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের 5 জন বরেণ্য আলেমকে বিনা বিচারে অথবা বিচারের নামে প্রহসন করে কি করে মেরে ফেলা যায়। এবং ওই বাড়িটাকে সিম্বল করে বাংলাদেশটাকে বাপের সম্পত্তি বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল করে কথায় কথায় বাংলাদেশের জনগণকে মুজিব ফ্যামিলির চাকর বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল হিসাবে দেখিয়ে 1 টাকা মূল্যে গণভবনটাকে হাসিনা এবং রেহানার নামে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসে মুজিব শেখের কুলাঙ্গার সন্তানদেরকে নিরাপত্তা দিবে বাংলাদেশের সরকার, রাষ্ট্র এটার দায়ভার বহন করবে, এই সিদ্ধান্ত ওখান থেকে হয়েছে। আর কি হয়েছে? মুজিব ফ্যামিলি যতদিন বাংলাদেশে আছে তাদেরকে খলিফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন, পীর সাহেব, অমুক সমুক এগুলো করে তাদেরকে প্রিজার্ভ করা হবে। দে আর দ্য স্পেশাল ওয়ান। আমি কেন এটার সাথে ডিসএগ্রি করি? কারণ ওই বাড়িতে বসে আব্দুল হামিদ খান ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসেই আব্দুর রশিদ তর্কবাগিসকে খেদিয়ে পিটিয়ে লুটিয়ে ওখানে আওয়ামী ন্যাশনাল পার্টিকে, মুসলিম পার্টিকে শেখ মুজিবের নেতৃত্বে কিভাবে নেওয়া যায় এই ষড়যন্ত্র ওখানে বসেই করা হয়েছে। সাহেব পাটোয়ারিকে হত্যার ষড়যন্ত্র ওই বাড়িতে বসেই হয়েছে। কমরেড সিরাজ শিকদারকে হত্যার ষড়যন্ত্র এবং পরামর্শ ওই বাড়িতে বসে হয়েছে। এবং 25শে মার্চে বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে, হত্যার মধ্যে ফেলে রেখে পাকিস্তানে আত্মসমর্পণ করতে গেছে যে ব্যক্তি, ওই বাড়িটা থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছে, জেকব ভাই আপনি এটাকে সমর্থন করেন কিনা। একটা কথা আপনাদেরকে বলি, সে কথাটা কি জানেন? আমি বা আপনি টোটাল সার্কামস্টেন্সেসকে আমরা অ্যাপ্রাইজ করতে পারি না। এটাকে কে অ্যাপ্রাইজ করতে পারে জানেন? ইলিয়াস আলীর আত্মীয় স্বজনরা। সিচুয়েশনকে কে অ্যাপ্রাইজ করতে পারে? ব্রিগেডিয়ার আজমির নিজে এটাকে অনুধাবন করতে পারে, অ্যাপ্রাইজ করতে পারে। কর্নেল হাসিন অ্যাপ্রাইজ করতে পারে, মেজর করিম অ্যাপ্রাইজ করতে পারে। বিডিআর পিলখানায় 57 জন অফিসারদের পরিবার এটাকে অ্যাপ্রাইজ করতে পারে। এখন একটা বিপ্লব সংগঠিত যখন হয়েছে, 16 বছর যেই জাতি গুম সহ্য করেছে, ক্রস ফায়ার সহ্য করেছে, প্রিয়জনদের ধ্বংস হওয়া, মেরে ফেলাটাকে চোখের সামনে সহ্য করেছে, প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ধান ক্ষেত, পাট ক্ষেত, জঙ্গল, বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে, বিভীষিকাময় সময় পার করেছে। 5ই আগস্টের বিপ্লবের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই বাড়িটা ওভাবে ছিল। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলেছিলাম
5ই আগস্টের আগে, যে হাসিনা যদি এই দেশ থেকে, তার ক্ষমতা থেকে তাকে অপসারণ করা হয়, তাহলে কি হবে? যদি অপসারণ করা হয়, 32 নম্বর ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে যাবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মুজিব শেখের টুঙ্গি পাড়ায় যেই কবরস্থান আছে ওটাকে জাতীয় শৌচাগার বানানো হবে। আজকের কি হয়েছে? 32 নম্বরে হামলা হয়েছে। এটা হামলা হয় নাই, এটা বিপ্লবের একটা অংশ। যারা চিন্তা করেছে, ছাত্ররা দমে গিয়েছে, জনগণ ভুলে গিয়েছে আওয়ামী লীগ 16 বছর কি করেছে তাদের জন্য। দর্শকবৃন্দ, আজকের যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে একটা কাহিনী শোনানো হয়েছে, সেই কাহিনীটা আমি আজকে আবার আপনাদের সামনে শোনাবো। আপনাদেরকে একটা কাহিনী বলা হয়েছে। কাহিনীটা কি বলা হয়েছে? ওই দিন কি ঘটেছিল কাহিনী আপনাদেরকে শোনানো হয়েছে, ঠিক আছে? ওই দিন 4 আগস্ট রাতে যেটা শুনিয়েছে, কিন্তু আমি এর পরবর্তী সময় আপনাদেরকে বলবো। 4 আগস্ট রাতে শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট রিজেক্ট করে দেয়। পরদিন সকালে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন। পরিস্থিতি অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ ও তাদের অস্ত্র লোড করে রাখে। সেই মুহূর্তে 4 বাহিনীর চিফ গণভবনে আসলে এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে। কাউন্টার পজিশন নেয় সেনা প্রধানের ফোর্সও। 2 বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা। তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান। এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়। জয় সেনা প্রধানকে বলে, তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে, দেখে নেব। জবাবে সেনাপ্রধান জয়কে বলেন, জয় শান্ত হও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে হয় ম্যাডামকে রিজাইন দিবেন, ম্যাডাম রিজাইন দিবেন, নয়তো আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে, আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকেও হত্যা করবে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের আইজিপি কে নির্দেশ দেন, আমি চলে যাওয়ার 1 মাসের মধ্যে দেশের এমন এক অবস্থা করবেন যেন আগামী 20-25 বছরের দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। হাসিনা এই কথা আইজি কে বলে গেছে। এবার দর্শকবৃন্দ, আপনাদের সাথে আমি একটা কথা বলি। এই যে আমি এতক্ষণ যেটা বললাম, এটা মিথ্যা, বানোয়াট। এটা কাগজে লেখা ওয়াকারের নির্দেশে কিছু কিছু লোক এবং প্রথম আলো বা সবাই মিলে এই একটা বোগাস কাহিনী আমাদের সামনে উপস্থাপন করেছে।